অনেক সিনিয়র, বয়স হয়ে গেছে, তো তার গত 6-7 মাসেরই স্টেটমেন্টের আমি কোনো ডান বাম বুঝি না। কি বলেন, কি বুঝতে চান, করতে চান, ওনার ব্যাপার, উনি বলবে। এটা একটা আলোচনার বিষয় না। আর এলডিপি বাংলাদেশের রাজনীতিতে ওনার বোধহয় চট্টগ্রামের ওনার নিজের আসন বা পাশের আসনটা ছাড়া ভোটের রাজনীতিতে এলডিপির কোনো অবস্থান নেই। অনেকেরই নাই। ভোটের পরে আপনি দেখবেন যাদেরকে মিডিয়ারা বা ডক্টর ইউনূস বিএনপির সঙ্গে একসঙ্গে মিটিং এ ডাকে, এনসিপি বা জামাত, ভোটের পরে আপনি দেখবেন যে তাদের অবস্থান কোথায়, যদি ভোটটা নিরপেক্ষভাবে হয়। এখন প্রশ্নটা আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাওয়া, যেটা আমি সাবজেক্ট রেখেছি, আপনি হবিগঞ্জের সেই মাহাদির ঘটনাটা নিশ্চয়ই দেখেছেন, এবং পাশাপাশি আজকে সুরভির বিষয়টা। দুটো বিষয়ে একজন অ্যাডভোকেট হিসেবে আপনার কাছে শুনতে চাই যে আপনি কিভাবে বর্ণনা করবেন। না, জামিন দেওয়া কোর্টের এখতিয়ার, জামিন না দেওয়াও কোর্টের এখতিয়ার, কিন্তু থানা ঘেরাও করা, কোর্টের সামনে গিয়ে মিছিল করা, আমার আসামিকে জামিন দিতে হবে, এটা তো নতুন রাজনীতি না, এটা পুরাতন রাজনীতি। এইটা স্বাধীনতার পর থেকে প্রত্যেক ক্ষমতাসীন দলই কোনো না কোনো ভাবে করেছে। প্রথম কথা, সরকারি দলের লোক কেউ অ্যারেস্টই হতো না। অ্যারেস্ট হলো থানায় গিয়ে রাখতে পারতো না ওসি। কেন্দ্রীয় নেতা ফোন দিত বা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ফোন দিত, সব আমলি। এটা শুধু শেখ হাসিনা আমলে না, বিএনপির আমলে, সবার আমলি, এরশাদের আমলে বা তারও আগের আমলে। এখন যেটা, এই যে ছেলেটার নাম, আমি ওর ভিডিওটা বারবার দেখেছিলাম, সে তো পুরো আন্দোলনটাকেই কালিমাযুক্ত করেছে। নিশ্চয়ই বিএনপি বা আমরা যারা, হাসিনা আমার ভোটাধিকার কেড়ে নিয়েছে, আমাকে ঠিকমতো কথা বলতে দেয় না, আমরা যারা আন্দোলনে নেমেছিলাম, কেউই পুলিশ পুড়িয়ে, থানা পুড়িয়ে, বাংলাদেশের অবকাঠামো, কারণ বাংলাদেশের কোনো অবকাঠামো তো শেখ হাসিনার নিজের না বা কোনো সরকারেরই না। এইটা জনগণের ট্যাক্সের টাকায় তৈরি হয়। এই যে ব্রিজগুলো হয়, যেমন আমার বাড়ি যাওয়ার ব্রিজ, যেটা বঙ্গবন্ধু ব্রিজ বা যমুনা ব্রিজ যে নামই বলি, সেটা তো আমি এখনো ট্যাক্স দিই 1000। আমার গাড়ি, আমার যেহেতু নর্মাল গাড়ি 500 টাকা লাগে, বড় গাড়ি বা বাস হলে বোধ হয় 1000 না 1500, এবং দিয়ে দিয়ে ওঠে। এটাই অবকাঠামোর নিয়ম। এটা সব আমলই হয়েছে। কোনো আমলে বেশি উন্নয়ন হয়, কোনো আমলে নানা কারণে কম হয়। কিন্তু মাহাদিরা যে স্টাইল চালু করেছে, এর আগে আমরা দেখেছি হান্নান মাসুদকে ধানমন্ডি থানায় গিয়ে আসামি ছাড়িয়ে আনা। এটা তো নয়া বন্দোবস্ত, নতুন বাংলাদেশের রাজনীতি না। এটা বরং পুরাতন দিনের রাজনীতি, যে রাজনীতি অনেকেই আর করছে না, অনেকে থেকে মুক্ত চায়। এবং মাহাদিকে যে 15 ঘন্টার বেশি জেলে রাখতে পারলো না, এই দুর্বল সরকারকে দিয়ে এই এত বড় দক্ষযজ্ঞ বা মহাযজ্ঞ, আমার যদি ভুল না হয় বোধহয় 42,000-এর বেশি নির্বাচনী কেন্দ্র, সেটা কিভাবে তারা নিরাপত্তা দেবে এটা আল্লাহ জানেন। তবে আমার আল্লাহর উপর অগাধ বিশ্বাস যে আল্লাহ একটা না একটা বুদ্ধি বের করে দেবে। বাকিটা সময় আসলে বলবে। এখন অনেকেই এটা বলছে। কি প্রশ্ন দাঁড়ায় না মামুন মাহবুব ভাই, যে যদি ধরে রাখতে না পারে তাহলে গ্রেফতার করলো কেন? যদি তারা না, ধরেই তার রাখতে না বিরুদ্ধে পারে। তো কেস করে তাকে তো রিমান্ডে নিয়ে বলতে হতো। এটা এটা তো আন্দোলনের কর্মীদের জন্য, আন্দোলনে আমরা যারা রাজপথে নেমেছিলাম, আমাদের জন্য লজ্জার। পুলিশ পুড়িয়ে, থানা পুড়িয়ে গর্ব করে বলা, তার আগে তো এখানকার এক সমন্বয়কও বলেছে আমরা মেট্রো রেল পুড়িয়েছি, মহাখালী সেতু ভবন পুড়িয়েছি বলি হাসিনার পতন হয়েছে। তাই তো এটা হাসিনার রাজনীতিকে এগিয়ে দেওয়া। হাসিনা এটাই বলতো, এটাই বলছে, সে এখনো বলছে। তো এইটা তো আমি তখন জানি না। কিন্তু ওকে দল থেকে শোকজ করা হয়েছিল, আপনার মনে আরে আছে? এগুলো সকল ভুয়া কথা। শোনেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর রবি ভাই ধন্যবাদ দিয়েছে ভারতের ঘটনায়, আমিও কৃতজ্ঞতা জানাই, এবং আসিফ নজরুল সাহেব যে দৃঢ় ভূমিকা নিয়েছে তার জন্য অভিনন্দন জানাই। কারণ আমাদেরকে যেভাবে অপমান করেছে ভারতের জঙ্গি হিন্দুত্ববাদী সরকার, মৌলবাদী, এবং ভারতের যে আপনার উত্তরপ্রদেশের যে মন্ত্রী, আমি একটু বলি, যে নেতা সঙ্গীত সোম, সে হচ্ছে একটা পারভার্টেড এবং একটা বিজার, এবং একটা ভারতের গণতান্ত্রিক শক্তিগুলো বলে সে হচ্ছে একটা মিসক্রিয়েন্ট, রাজনৈতিক দুর্বৃত্ত। সে এর আগে বলেছিল তাজমহলের নাম হচ্ছে তেজমহল, ওইটা ছিল হিন্দু মন্দির, ওইটা ভেঙে মুসলমানরা, সম্রাট আকবর তাজমহল বানিয়েছে, সম্রাট শাহজাহান। আর এরা এত মূর্খ যে মোগলরা এসে কোনো হিন্দু জমিদারের সঙ্গে লড়াই করেনি। মোগলরা হারিয়েছে কাকে? লোদিকে। লোদিকে মুসলমান। তখন হিন্দু জমিদার, হিন্দু রাজার মুসলিম সেনাপতি ছিল, মুসলিম সম্রাটের হিন্দু সেনাপতি ছিল। এইটাই হচ্ছে আমরা ছাত্র জীবনে 93, 94, 92-তে আমরা স্লোগান দিতাম, গোলাম আজম আর আদভানি, ওই যে এখন বুড়া হয়ে গেছে, যে ওই যে আপনার রাম মন্দির যে রথযাত্রা করেছিল,
সাম্প্রদায়িকতা। আমরা বলেছিলাম গোলাম আজম আর অটল আর হচ্ছে আদভানি, দুই ভাই এক দড়িতে ফাঁসি চাই। কারণ নরেন্দ্র মোদীর জন্য বর্তমান বাংলাদেশের কিছু দলের রাজনীতি খুবই উপকার। এই যে উন্মাদনা, জিন্না অমর হয়ে গেছে এই দুই দেশের এবং পাকিস্তানের রাজনীতির জন্য। জিন্না যেটা বলেছিল মুসলমান পাকিস্তানে থাকবে, হিন্দু থাকবে ভারতে, গান্ধী এবং নেহরুরা সেই মিথ ভেঙে দিয়েছিল, বলছিল না যারা চলে গেছে গেছে, এখন মুসলমানরা থাকুক, সবাই থাকুক, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান। এবং আমাদের বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়েছে যে যেভাবে তাত্ত্বিক বিশ্লেষণ করে। ফ্যাক্ট হচ্ছে জিন্না আমাদের প্রথম ভাষার উপরে হামলা করেছে। আর আফসারি ভাই হয়তো হঠাৎ স্লিপ অফ টাং হয়েছে, আমাকে তুমি এক গাল মারলে আরেক গাল পেতে দাও, এটা জিন্নার বক্তব্য না, এটা হচ্ছে মহাত্মা গান্ধীর বক্তব্য। মহাত্মা গান্ধী একটা আলাদা মতবাদ, তার সঙ্গে আপনি দ্বিমত করতে পারেন, কিন্তু মহাত্মা গান্ধীর মতবাদে উদ্বুদ্ধ হই সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা মহাত্মা গান্ধীকে গুরু মেনে, এবং নেলসন ম্যান্ডেলা যখন 27 বছর, ইটস নট এ জোক, আমাদের সর্বোচ্চ জেল খাটা লোক হচ্ছেন বঙ্গবন্ধু স্বাধীনতার জন্য 13 বছর, বহু সাহেব 13 মাসও জেল খাটেনি। তো সেইখানে নেলসন ম্যান্ডেলা 27 বছর জেলে থাকার পর আপনি তার বইটা পড়বেন, ওয়াক টু ফ্রিডম, তাকে যখন বলল যে তোমাকে ছেড়ে দিচ্ছে, তার তখন প্রথম চিন্তা হয়েছে এই যে একে মারা, ওকে ধরা, এই বাড়ি ভাঙা, ওই বাড়ি পুরা, এগুলো না, এই বাড়ির দখল নিলাম, এগুলো না। তাকে প্রথম তার চিন্তা হয়েছিল যে দেশটা তো অনেক এগিয়েছে অবকাঠামোয়, সাদারা অনেক ভালো জায়গায় আছে, আমি সাদার কালোর মধ্যে কিভাবে সমন্বয় করে দেশটাকে এক রাখতে পারবো। এবং সেজন্য বের হই সে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করলো। এবং আপনি জানেন আমাদের দুর্ভাগ্য, আমরা এরকম নেতা পাইনি, পাচ্ছি না এখনো। নেলসন ম্যান্ডেলা এক টার্মে নির্বাচন করেছিল, দ্বিতীয় টার্মে তার ডাকনাম হচ্ছে মাদুবা, তার বাসার সামনে অনশন করেছিল অনেক নেলসন ম্যান্ডেলার ভক্তরা। নেলসন ম্যান্ডেলা বলেছিলেন না, আমি এক টার্ম নির্বাচন করেছি, এনাফ, আমি আর নির্বাচন করব না, তোমরা করো। তো এই উদারতাগুলো থাকতে হয়। যেরকম জর্জ ওয়াশিংটন, যদিও মার্কিন সাম্রাজ্যবাদ বাইরের সাম্রাজ্যবাদ, কিন্তু ভিতরে আপনার তাদের গণতন্ত্র। এখন যেরকম আমেরিকান নিয়ম এক ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট হতে পারবে না, ওয়াশিংটনদের আমলে ছিল না। জর্জ ওয়াশিংটন দুইবারের বেশি আর করেননি। এই যে সেলফ রেস্টেইন নেতৃত্বের, এইটা যদি আমাদের এখন যারা রাজনীতি করছেন তাদের যদি মধ্যে না আসে, আর এখানে আফসারি ভাই বলেছেন, দেখেন তারেক জিয়া হচ্ছে একটা বড় দলের, আজকালের মধ্যে বোধহয় উনি চেয়ারম্যানও হয়ে যাবেন সার্টেনলি, এবং বিএনপির ক্ষমতায় জিতার চান্স সবচেয়ে বেশি। আওয়ামী লীগ নাই, বিএনপি আওয়ামী লীগ দুই দলই মূলত ভোট বিভক্ত, বাকি কিছু জাতীয় পার্টি, কিছু জামাত, আর ফ্লোটিং ভোট একটা 20 থেকে 25% তারা বিজয়ীদের দেখে ভোট দেয়। এটা হচ্ছে 72 সাল 73 থেকে 2008 পর্যন্ত যে বৈধ নির্বাচন, সেই নির্বাচনে ভোটের ফলাফল। এবং ধরেন আওয়ামী লীগেরা কি তো 5 লাখ পালায় যায়নি, সব মিলে 1 লাখ গেছে, বাকিরা তো আছে, যদি ভোট দিতে আসে তাদের ভোট কম না। এখন সেই প্রশ্ন বিতর্কে আরেকদিন আলাপ করব। ফ্যাক্ট হচ্ছে বিএনপিরই নির্বাচনে জেতার অধিক চান্স, এবং আমি একজন বিএনপির অতি দূরবর্তী সমর্থক, কাছেরও না, অনেক দূরের সমর্থক হিসাবে লিবারাল গণতন্ত্রের জন্য আমি মনে করি বিএনপির নির্বাচনে ভালো ফলাফল করা উচিত, এবং বিএনপির উচিত হবে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়া। কারণ এখনো চক্রান্ত হচ্ছে, সরকারের ভেতরে অনেকে করছে নির্বাচন যাতে না হয়। আপনাদের বোধহয় অনেকে স্মরণ আছে 2022 সালের 2007 সালের 22 জানুয়ারি একটা নির্বাচনের তারিখ ছিল, এবং আওয়ামী লীগ জাতীয় পার্টি মহাজোটরা নির্বাচন থেকে প্রত্যাহার করার পরও বেশ কিছু প্রার্থী বিএনপি ওই 2007-এর 22 জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিল। আমার ধারণা 20 থেকে 25 জন, এবং এটারই হাসিনা পরে ট্রায়াল করলো 2014 154টা শেখ হাসিনা। তো যাই হোক, 11 জানুয়ারি 22 তারিখ ভোট, 11 জানুয়ারি কিন্তু ভোট। মামুন ভাই সংক্ষেপ করবেন প্লিজ। আমি শেষ করছি। তো সুতরাং আপনাকে ভোটের ব্যাপারে সজাগ থাকতে হবে, এবং ভোট ছাড়া আর তো কোনো পথ নাই।